টাইমসে আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস। গত 2রা মে ছিল সত্যজিৎ রায়ের 104তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষেই আজ শুনবেন তারই লেখা ছোট গল্প বারেন ভৌমিকের ব্যারাম। সত্যজিৎ রায়ের জন্ম 2রা মে 1921 সালে। পথের পাঁচালীর জন্য তিনি যেমন পেয়েছেন অনারে অস্কার, তেমনি আমাদের উপহার দিয়ে গেছেন ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতো কিছু চরিত্র ও অজস্র ছোট গল্প ও উপন্যাস। আজকের গল্প পাঠে শক্তিক দে, সূত্রধর আমি সৈমি ব্যানার্জি। শুরু হচ্ছে বারেন ভৌমিকের ব্যারাম। কন্ডাক্টরের নির্দেশ মতো ডি কামরায় ঢুকে বারেন ভৌমিক তার সুটকেসটা সিটের নিচে ঢুকিয়ে দিলেন। ওটা পথে খোলার দরকার হবে না, ছোট ব্যাগটা হাতের কাছে রাখা দরকার। চিরুনি, টুথব্রাশ, দাড়ি কামানোর সরঞ্জাম, ট্রেনে পড়ার জন্য হ্যাভলিচেসের বই সবই রয়েছে ওই ব্যাগে। আর আছে থ্রোট পিলস। ঠান্ডা ঘরে ঠান্ডা লেগে যদি গলা বসে যায় তাহলে কাল গান খুলবে না। চট করে একটা বড়ি মুখে পুড়ে দিয়ে বারেন ভৌমিক ব্যাগটাকে জানলার সামনে টেবিলের ওপর রেখে দিলেন। দিল্লিগামী ডেস্টিউবল ট্রেন ছাড়তে আর মাত্র 7 মিনিট বাকি, অথচ তার কামরায় কোনো প্যাসেঞ্জার নেই কেন? এতখানি পথ তাহলে তাকে একা যেতে হবে? এতটা সৌভাগ্য কি তার হবে? এ যে একবারে আয়েশের পরাকাষ্ঠা। অবস্থা কল্পনা করে বারেন ভৌমিকের গলা থেকে আপনা আপনি একটা গানের কলি বেরিয়ে পড়ল। বারেন ভৌমিক জানলা দিয়ে বাইরে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে জনস্রোতের দিকে চাইলেন। দুটি ছোকরা তার দিকে চেয়ে পরস্পরে কি যেন বলাবলি করছে। বারেনকে চিনেছে তারা, অনেকেই চেনে। অন্তত কলকাতা শহরের এবং অনেক বড় বড় মফস্বল শহরে অনেকেই শুধু তার কণ্ঠস্বর নয়, তার চেহারার সঙ্গেও পরিচিত। প্রতি মাসেই 5-7টা ফাংশনের ডাক পড়ে তার। বারেন ভৌমিক গাইবে নজরুলগীতি ও আধুনিক। খ্যাতি ও অর্থ দুই এখন বারেন ভৌমিকের হাতের মুঠোয়। অবশ্যই এটা হয়েছে বছর 5 হলো। তার আগে কয়েকটা বছর তাকে বেশ, যাকে বলে, স্ট্রাগলই করতে হয়েছে। গানের জন্য নয়, গাইবার ক্ষমতাটা তার সহজাত, কিন্তু শুধু গাইলেই তো আর হয় না, তার সঙ্গে চাই কপালের জোর আর চাই ব্যাকিং। 1967 সালে 19 পল্লীর পুজো প্যান্ডেলে ভোলাদা অর্থাৎ ভোলা বানুজ্জে তাকে দিয়ে যদি জোর করে বসিয়া বিজনে গানটা না গাওয়াতেন তাহলে তিনি আজ এই জায়গায় পৌঁছতেন না। বারেন ভৌমিকের দিল্লি যাওয়াটা এই গানের দৌলতে। দিল্লির বেঙ্গলি অ্যাসোসিয়েশন তাকে ফার্স্ট ক্লাস খরচ দিয়ে নিয়ে যাচ্ছে তাদের জুবিলি অনুষ্ঠানে নজরুল গীতি পরিবেশনের উদ্দেশ্যে। থাকার ব্যবস্থাও অ্যাসোসিয়েশনই করবে। 2 দিন দিল্লিতে থেকে তারপর আগ্রা ফতেপুর সিকরি দেখে 7 দিন পর আবার কলকাতায় ফিরে আসবেন বারেন ভৌমিক। তারপর পুজো পড়ে গেলে তার আর অবসর নেই। প্রহরে প্রহরে হাজিরা দিতে হবে গানের আসরে, শ্রোতাদের মধু বর্ষণ করার জন্য। আপনার লাঞ্চের অর্ডারটা। কন্ডাক্টর এসে দাঁড়িয়েছেন। কি পাওয়া যায়? বারেন প্রশ্ন করলেন। আপনি নন ভেজিটেরিয়ান তো? দিশি খাবেন নাকি ওয়েস্টার্ন স্টাইল? দিশি হলে আপনার। বারেন নিজের পছন্দ মতো লাঞ্চের অর্ডার দিয়ে সবেমাত্র একটি 3 কাসলেস ধরিয়েছেন, এমন সময় একটি প্যাসেঞ্জার এসে কামরায় ঢুকলেন এবং ঢোকার সঙ্গে সঙ্গেই দিল্লির গাড়ি গা ঝাড়া দিয়ে যাত্রা শুরু করল। নবাগত যাত্রীটির সঙ্গে চোখাচোখি হতেই তাকে চেনা মনে হওয়ায় বারেনের মুখে একটা হাসির আভাস দেখা দিল, কিন্তু আগন্তুকের দিক থেকে কোনো সাড়া না পেয়ে মুহূর্তেই তা মিলিয়ে গেল। বারেন ভৌমিক আরেকবার আগন্তুকের দিকে দৃষ্টি দিলেন। ভদ্রলোক স্যান্ডেল খুলে সিটের ওপর পা ছড়িয়ে বসে সদ্য কেনা ইলাস্ট্রেট উইকলিটা নেড়েচেড়ে দেখছেন। কি আশ্চর্য, আবার মনে হচ্ছে তিনি লোকটিকে আগে দেখেছেন। নিমেষের দেখা নয়, তার চেয়ে অনেক বেশিক্ষণের দেখা। কিন্তু কবে, কোথায়? ঘন ভুরু, সরু গোঁফ, পমেট দিয়ে পালিশ করা চুল, কপালের ঠিক মাঝখানে একটা ছোট্ট আঁচিল।
হ্যাঁ, এই মুখ তার চেনা, নিশ্চয়ই চেনা। তিনি যখন সেন্ট্রাল টেলিগ্রাফে চাকরি করতে তখনকার চেনা কি? কিন্তু একতরফা চেনা কি করে হয়? ওর হাবভাব দেখে তো মনে হয় না তিনি কোশমিনকালেও বারেন ভৌমিককে দেখেছেন। আপনার লাঞ্চের অর্ডারটা স্যার। আবার কন্ডাক্টর গার্ড, বেশ হাসি খুশি হৃষ্টপুষ্ট অমায়িক ভদ্রলোকটি। এই যে শুনুন, বললেন আগন্তুক, লাঞ্চ তো হলো, আগে এক কাপ চা হবে কি? সার্টেনলি। শুধু একটা কাপ আর লিকার দিলেই হবে, আমি টি খাই। বারেন ভৌমিকের হঠাৎ মনে হলো তার তলপেট থেকে নাড়ি ভুড়ি সব বেরিয়ে গিয়ে জায়গাটা একদম খালি হয়ে গেছে। আর তার পরেই মনে হলো তার হৃৎপিণ্ডটা খুলে হাত পা গজিয়ে ফুসফুসের খাঁচার মধ্যে লাফাতে শুরু করেছে। শুধু গলার স্বর নয়, ওই গলার স্বরে বিশেষভাবে বিশেষ জোর দিয়ে বলার শুধু একটি কথা, রটি। ব্যাস, ওই একটি কথা বারিনের মনের সমস্ত অনিশ্চয়তাকে এক ধাক্কায় দূর করে দিয়ে সেই জায়গায় একটি স্থির প্রত্যয়কে এনে বসিয়ে দিয়েছে। বারিন যে এই ব্যক্তিটিকে শুধু দেখেছেন তা নয়, তার সঙ্গে ঠিক এই একইভাবে দিল্লিগামী ট্রেনে প্রথম শ্রেণীর শীততাপ নিয়ন্ত্রিত কামরায় মুখোমুখি বসে একটানা প্রায় 8 ঘন্টা ভ্রমণ করেছেন। তিনি নিজে অবশ্য যাচ্ছিলেন পাটনা তার আপন মামাতো বোন শিপ্রার বিয়েতে। তার 3 দিন আগে রেসের মাঠে ট্রেভেল টোটো একসঙ্গে 7,500 টাকা জিতে তিনি জীবনে প্রথমবার প্রথম শ্রেণীতে ট্রেনে চড়বার লোভ সামলাতে পারেননি। তখন তার গাইয়ে হিসেবে নাম হয়নি। ঘটনাটা ঘটে 64-এ, অর্থাৎ 9 বছর আগে। ভদ্রলোকের পদবিটাও যেন আবছা আবছা মনে পড়ছে। চ দিয়ে চৌধুরী, চক্রবর্তী, চ্যাটার্জি। কন্ডাক্টর গার্ড লাঞ্চের অর্ডার নিয়ে চলে গেলেন। বারিন অনুভব করলেন তিনি আর এই লোকটার মুখোমুখি বসে থাকতে পারছেন না। বাইরের করিডোরে গিয়ে দাঁড়ালেন। দরজার মুখ থেকে 5 হাত দায়নি, চয়ের দৃষ্টির কিছুটা বাইরে। কোইন্সিডেন্সের বাংলা বারেন ভৌমিক জানেন না, কিন্তু এটা জানেন যে প্রত্যেকের জীবনেই ও জিনিসটা বার কয়েকবার ঘটে। কিন্তু তা বলে এইরকম কোইন্সিডেন্স? কিন্তু চ কি তাকে চিনেছেন? না চেনার দুটো কারণ থাকতে পারে। এক, হয়তো চয়ের স্মরণশক্তি কম। 2, হয়তো 9 বছরের বারিনের চেহারা অনেক পরিবর্তন হয়েছে। জানলা দিয়ে বাইরের চলমান দৃশ্যের দিকে দেখতে দেখতে বারিন ভাবতে চেষ্টা করলেন তার 9 বছর আগের চেহারার সঙ্গে আজকের চেহারার কি তফাৎ থাকতে পারে। ওজন বেড়েছে অনেক, সুতরাং অনুমান করা যায় তার মুখটা আরও ভরেছে। আর কি, চশমা ছিল না, চশমা হয়েছে। গোঁফ, কবে থেকে গোঁফ কামিয়ে ফেলেছেন তিনি? হ্যাঁ, মনে পড়েছে, খুব বেশি দিন নয়। হাজরা রোডের সেই সেলুন, একটা নতুন ছোকরা নাপিত দুপাশের গোঁফ মিলিয়ে কাটতে পারল না। বাড়ির নিজে ততটা খেয়াল করেনি, কিন্তু অফিসের সেই গোঁফকে লিফটম্যান সুখদেহ থেকে শুরু করে 62 বছরের বুড়ো ক্যাশিয়ার কেশববাবু পর্যন্ত যখন সেই নিয়ে মন্তব্য করলেন, তখন বাড়ির মরিয়া হয়ে তার গোঁফ কেটে ফেললেন। সেই থেকে আর তিনি গোঁফ রাখেননি। এটা 4 বছর আগের কথা। গোঁফ বাদে গালে মাংসযোগ, চোখে চশমা যোগ। বারিন খানিকটা নিশ্চিন্ত হয়ে আবার কামরায় এসে ঢুকলেন। বেয়ারা একটা ট্রেতে চায়ের কাপ আর টিপট চয়ের সামনে পেতে দিয়ে চলে গেল। বারিনও পানীয় প্রয়োজন বোধ করছিলেন, ঠান্ডা হোক গরম হোক, কিন্তু বলতে গিয়েও বললেন না, যদি গলার স্বর চিনে ফেলে। আর চিনলে পরে যে কি হতে পারে সেটা বারিন কল্পনাও করতে চান না। অবশ্যই সবই নির্ভর করে চ কিরম লোক তার উপর। যদি অনিমেষদার মতো হতো তাহলে বাড়ির নিস্তার পেলেও পেতে পারতেন। একবার বাসে একটা লোক অনিমেষদার পকেট হাতড়াচ্ছিল। টের পেয়েও লজ্জায় তিনি কিছু বলতে পারেননি। মানিব্যাগ সমেত 4টি 10 টাকার করকরের নোট তিনি পকেট মার্কে প্রায় একরকম দিয়েই দিয়েছিলেন। পরে অবশ্যই তিনি বাড়িতে বলেছিলেন, পাবলিক বাসে এক গাড়ি লোকের ভেতরে একটা সিন হবে আর তার মধ্যে একটা প্রমিনেন্ট পার্ট নেব আমি, এ হতে দেওয়া যায় না। এই লোক কি সেই রকম? না হওয়াটাই স্বাভাবিক, কারণ অনিমেষদার মতো লোক বেশি হয় না। তাছাড়া দেখলেও মনে হয় এ লোক সেরকম নয়। ওই ঘন ভুরু, ঠক্কর খাওয়া নাক, সামনের দিকে বেরিয়ে থাকা থুতনি, সব মিলিয়ে মনে হয় এ লোক বারিনকে চিনতে পারলেই তার লোমশ হাতে দিয়ে শার্টের কলার খামচে ধরে বলবে, আপনি সেই লোক না যিনি 64-এ আমার ঘড়ি চুরি করেছিলেন? স্কাউন্ড্রেল, এই 9 বছর ধরে তোমায় খুঁজে বেড়াচ্ছি আমি,
আজ আমি তোমার। আর ভাবতে পারছেন না বাড়ির ভৌমিক। এই ঠান্ডা কামড়াতেও তার কপাল ঘেমে উঠেছে। রেলওয়ে রেক্সিনে মোড়া বালিশে মাথা দিয়ে শটান সিটের উপর শুয়ে বাঁ হাতটা দিয়ে চোখটা ঢেকে দিলেন। চোখ দেখেই সহজে মানুষকে চিনতে পারা যায়। বারিনও প্রথমে চোখ দেখেই চকে চিনতে পেরেছিলেন। প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খানুভাবে তার মনে পড়ছে। শুধু চয়ের ঘড়ি চুরির ঘটনা নয়, সেই ছেলে বয়সে যা কিছু চুরি করেছেন সব তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। এক এক সময় খুবই সামান্য সেই জিনিস, হয়তো একটা সাধারণ ডট পেন মুকুল মামার, কিংবা হয়তো তার স্কুলের সহপাঠী অক্ষয়ের একটা সস্তার ম্যাগনিফাইং গ্লাস, অথবা ছেনিদার একজোড়া ছেঁড়া কাফলিংস যেটা তার কোনোদিনও কাজে লাগেনি, কোনোদিন ব্যবহারও করেননি। চুরির কারণ এই যে সেগুলো হাতের কাছে ছিল এবং সেগুলো অন্যের জিনিস। 12 বছর বয়স থেকে শুরু করে 25 বছর পর্যন্ত কমপক্ষে 50টা পরের জিনিস বারিন ভৌমিক কোনো না কোনো উপায়ে আত্মসাৎ করে নিজের ঘরে নিজের কাছে রেখেছেন। একে চুরি ছাড়া আর কি বলা যায়? চোরের সঙ্গে তফাৎ শুধু এই যে চোর চুরি করে অভাবের তাড়নায়, কিন্তু তিনি করেন অভ্যাসের বশে। লোকে তাকে কোনোদিন সন্দেহ করেননি, তাই কোনোদিন ধরা পড়েনি। বারিন জানেন যে এইভাবে চুরি করাটা একটা বিশেষ ব্যারাম। একবার কথার ছলে এক ডাক্তার বন্ধুর কাছ থেকে তিনি ব্যারামের নামটাও জেনেছিলেন, কিন্তু এখন মনে পড়ছে না। তবে 9 বছর আগে চয়ের ঘড়ি নেওয়ার পর থেকে আজ অবধি এই কাজ আর বারিন কখনো করেননি। এমনকি করা সেই সাময়িক অথচ প্রবল আকাঙ্ক্ষাটাও অনুভব করেননি। বারিন জানেন যে এই উৎকট রোগ থেকে তিনি মুক্তি পেয়েছেন। তার অন্যান্য চুরির সঙ্গে ঘড়ি চুরির একটাই তফাৎ ছিল এই যে ঘড়িটা তার খুবই প্রয়োজন ছিল। রিস্টওয়াচ না, সুইজারল্যান্ডে তৈরি একটি ভারী সুন্দর ট্রাভেলিং ক্লক। একটা নীল চতুষ্কোণ বাক্স, তার চাকনাটা খুললেই ঘড়িটা বেরিয়ে আসে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। অ্যালার্ম ঘড়ি, আর সেই অ্যালার্মের শব্দ এতই সুন্দর যে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কান জুড়িয়ে যায়। তিনি যেখানেই গেছেন সেখানেই জিনিসটা সঙ্গে নিয়ে গেছেন। আজকেও সে ঘড়ি তার সঙ্গে আছে, জানলার সামনে ওই টেবিলের উপর রাখা ব্যাগের মধ্যে। কতদূর যাবেন? বারিন তড়িৎ স্পৃষ্টের মতো চমকে উঠলেন। লোকটা তার সঙ্গে কথা বলছে, তাকে প্রশ্ন করছে। দিল্লি। আগে দিল্লি। প্রথমবার অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে গিয়ে একটু বেশি আস্তে উত্তর দিয়ে ফেলেছিলেন বারিন। আপনার কি ঠান্ডায় গলা বসে গেল নাকি? না। ওটা হয় মাঝে মাঝে। অ্যাকচুয়ালি এসিতে ট্রাভেল করার একমাত্র লাভ হচ্ছে ধুলোর হাত থেকে রেহাই পাওয়া। বারিন একবারে চুপ। পারলে তিনি চয়ের দিকে তাকান না, কিন্তু চ কি তার দিকে দেখছে কিনা সেটা জানবার দুর্নিবার কৌতূহলই তার দৃষ্টি বারবার ভদ্রলোকের দিকে যাচ্ছে। কিন্তু চ নিরুদ্বেগ, নিশ্চিন্ত। অভিনয় কি সেটা বারিন জানেন না। সেটা জানতে হলে লোকটিকে আরও ভালো করে জানা দরকার। বারিন যেটুকু জানেন সেটা তার গতবারের জানা। এক হলো দুধ চিনি ছাড়া চা পানের অভ্যেস, আরেক হলো স্টেশনের এলেই নেমে গিয়ে কিছু না কিছু খাবার জিনিস কিনে আনা, নোনতা জিনিস, মিষ্টি নয়। মনে আছে গতবার বারিন ভৌমিকের অনেক রকম মুখরোচক জিনিস খাওয়া হয়েছিল চয়ের দৌলতে। এছাড়া তার চরিত্রের আরেকটা দিক প্রকাশ পেয়েছিল পাটনা স্টেশনের কাছাকাছি এসে। এটার সঙ্গে ঘড়ির ব্যাপারটাও জড়িত, তাই ঘটনাটা বারিনের স্পষ্ট মনে আছে। সেবার গাড়িটা ছিল অমৃতসর মেল, পাটনা পৌঁছবে ভোর 5টায়। কন্ডাক্টর এসে 4:30 তুলে দিয়েছেন বারিনকে। চও আজ জায়গা, যদিও তিনি যাচ্ছেন দিল্লি। গাড়ি স্টেশনে পৌঁছাবার ঠিক 3 মিনিট আগে হঠাৎ ঘ্যাঁচ করে থেমে গেল। ব্যাপার কি? লাইনের উপর দিয়ে ল্যাম্প ও টর্চের ছোটাছুটি দেখে মনে হলো কোনো গোলমাল হয়েছে। শেষটায় গার্ড এসে বললেন একটা বুড়ো নাকি লাইন পার হতে গিয়ে ইঞ্জিনে কাটা পড়েছে, তার লাশ সরলেই গাড়ি চলবে। চ খবরটা পাওয়া মাত্রই ভারী উত্তেজিত হয়ে স্লিপিং স্যুট পরেই অন্ধকারে নেমে চলে গেলেন ব্যাপারটা চাক্ষুষ দেখতে। এই সুযোগেই বারিন তার বাক্স থেকে ঘড়িটি বের করে নেন। সেই রাত্রেই চকে দেখেছিলেন সেটায় দম দিতে। লোভও লাগেনি তা নয়, তবে সুযোগের অভাব হবে জেনে ঘড়ির চিন্তা মন থেকে দূর করে দিয়েছিল বারিন।
এই মুহূর্তে অপ্রত্যাশিত সে সুযোগ এসে পড়াতে সে লোক এমনভাবে মাথাচাড়া দিয়ে ওঠে যে বাঙ্কের উপর থেকে অন্য একটি ঘুমন্ত প্যাসেঞ্জার থাকা সত্ত্বেও তিনি ঝুঁকি নিতে দ্বিধা করেননি। কাজটা করতে তার লাগলো মাত্র 15 থেকে 30 সেকেন্ড। চপ ফিরলেন প্রায় 5 মিনিট পর। হরিবেল ব্যাপার, ভিকিরি, ধর একদিকে মুড়ো একদিকে, সামনে কাউকেচা থাকতে কাটা কি করে পড়ে সেটাই বুঝতে পারি না মশাই। ওটার উদ্দেশ্য তো লাইনে কিছু পড়ে থাকলে সেটা ঠেলে বাইরে ফেলে দেওয়া। পাটনায় নেমে স্টেশন থেকে বেরিয়ে মেজমামার মোটরে ওঠার সঙ্গে সঙ্গেই বারেন ভৌমিকের তলপেটের অস্বস্তিটা ম্যাজিকের মতো উবে যায়। তার মন বলে, ঘড়ির মালিকের সঙ্গে এতকাল যা ব্যবধান ছিল, কেউ কারোর নাম শোনেনি, কেউ কাউকে দেখেনি, গত 8 ঘন্টা আকস্মিক সান্নিধ্যের পর আবার সেই ব্যবধান এসে পড়েছে। এরপর আবার কোনোদিন পরস্পরের সঙ্গে দেখা হওয়াটার সম্ভাবনা কোটিতে 1, কিংবা হয়তো তার চেয়েও কম। কিন্তু এই তিল প্রমাণ সম্ভাবনাই যে 9 বছর পর হঠাৎ সত্য পরিণত হবে সেটা কি জানত? বারিন মনে মনে বললেন, এই ধরনের ঘটনা থেকেই মানুষ কুসংস্কারের জালে জড়িয়ে পড়ে। আপনি কি দিল্লির বাসিন্দা না কলকাতার? বারিনের মনে পড়ল সেবারও লোকটা তাকে নানান রকম প্রশ্ন করেছিলেন। এই গায়ে পড়া আলাপ করার বাতিকটা বারিনের একদম পছন্দ নয়। কলকাতা, বারিন জবাব দিলেন। তার অজান্তেই তার স্বাভাবিক গলার স্বরটা বেরিয়ে পড়েছে। বারিন নিজেকে ধিক্কার দিলেন, ভবিষ্যতে তাকে আরো সতর্ক থাকতে হবে। কিন্তু এ কি, ভদ্রলোক এইভাবে একদৃষ্টে তার দিকে চেয়ে রয়েছেন কেন? সহসা এ হেন কৌতূহলের কারণ কি? বারিন অনুভব করলেন তার নাড়ি আবার চঞ্চল হয়ে উঠেছে। আচ্ছা বলছি, আপনার কি রিসেন্টলি কাগজে কোনো ছবি বেরিয়েছে? বারিন বুঝলেন এ ব্যাপার সত্য গোপন করা বুদ্ধিমানের কাজ হবে না। ট্রেনে অন্যান্য বাঙালি যাত্রী রয়েছেন, তাদের মধ্যে কেউ না কেউ তাকে চিনে ফেললেও ফেলতে পারে। এর কাছে নিজের পরিচয়টা দিলে ক্ষতি কি? বরং বারিন যে একজন খ্যাতনামা ব্যক্তি সেটা জানলে পরে 9 বছর আগে সেই ঘড়ি চোরের সঙ্গে তাকে এক করে দেখা চয়ের পক্ষে আরো অসম্ভব হবে। কোথায় দেখেছেন আপনি ছবি? এবার বারিন প্রশ্নটা করলেন। আপনি কি গান টান করেন নাকি? আবার প্রশ্ন। হ্যাঁ, তা একটু আধটু। আপনার নামটা? বারীন্দ্রনাথ ভৌমিক। ও তাই বলুন, বারিন ভৌমিক, তাই চেনা চেনা মনে হচ্ছিল। আপনি তো রেডিওতে গিয়ে থাকেন মাঝে মাঝে, তাই না? আজ্ঞে হ্যাঁ। বেশি ভেঙে বলবেন না বারিন, শুধু হ্যাঁ বা না যে উত্তর হয় তবে তাই বলবেন। দিল্লিতে এক ভৌমিক আছে, ফিন্যান্সে, স্কটিশে পড়তো আমার সঙ্গে, নীতিশ ভৌমিক। আপনার কি ইয়েটিয়ে নাকি? ইয়েটিয়েই বটে, বারিনের খুড়তো দাদা। কড়া সাহেবী মেজাজের লোক, তাই বারিনের আত্মীয় হলেও সমগোত্রীয় নয়। আজ্ঞে না, আমি চিনি না। এখানে মিথ্যে বলাটাই শ্রেয় বিবেচনা করলেন বারিন। লোকটা এবার কথা বন্ধ করলে পারে। এত জেরা কেন রে বাপু? যাক, লাঞ্চ এসে গেছে। আশা করি কিছুক্ষণের জন্য প্রশ্নবাণ বন্ধ হবে। যেমন ভাবা তেমনই কাজ। একজন ভোজন রসিক। একবার মুখে খাদ্য প্রবেশ করলে কথার রাস্তা যেন আপনা আপনি বন্ধ হয়ে যায়। কিন্তু বারিন ভৌমিকের ভয় খানিকটা কেটে গেলেও একটা অস্বস্তি এখনো রয়ে গেছে। এখনো 20 ঘন্টার পথ বাকি। মানুষের স্মৃতিভাণ্ডার বড় আশ্চর্যের জিনিস। কিসে খোঁচা মেরে কোন আদ্যিকালের কোন স্মৃতিকে জাগিয়ে তুলবে তার কোনো ঠিক নেই। ওই যেমন রটি, বারিনের বিশ্বাস ওই বিশেষ কথাটা না শুনলে যে সে 9 বছর আগের ঘড়ির মালিক চয়ের ধারণা কিছুতেই মনে বদ্ধমূল হতো না। সেরকম বারিনেরও কোনো কথায় বা কাজে যদি তার পুরনো পরিচয়টা চয়ের কাছে ধরা পড়ে যায়। এইসব ভেবে বারিন স্থির করলেন যে তিনি কথাও বলবেন না, কাজও করবেন না। খাবার পর মুখের সামনে হ্যাডলিচেজের বইটা খুলে বালিশে মাথা দিয়ে শুয়ে রইলেন। প্রথম পরিচ্ছেদটা শেষ করে সাবধানে ঘাড় ফিরিয়ে দেখলেন ঘুমিয়ে পড়েছে। অন্তত দেখলে তো তাই মনে হয়।
ইলাস্ট্রেট উইকলিটা হাত থেকে মেঝেতে পড়ে গেছে, চোখ দুটো হাত দিয়ে ঢাকা, কিন্তু বুকের ওঠানামা দেখে ঘুমন্ত লোকের স্বাভাবিক স্বচ্ছন্দ নিঃশ্বাস বলেই মনে হয়। বারেন জানলা দিয়ে বাইরের দিকে চাইলেন। মাঠ ঘাট গাছপালা খোলা বাড়ি মিলিয়ে বিহারের রুক্ষ দৃশ্য। জানলার ডবল কাচ ভেদ করে ট্রেনের শব্দ প্রায় পাওয়াই যায় না, যেন দূর থেকে শোনা অনেক মৃদঙ্গ একই সঙ্গে বোল তোলার শব্দ। এই শব্দের সঙ্গে এবার যোগ হলো আরেকটি শব্দ, জয়ের নাসিকা ধ্বনি। বারেন ভৌমিক অনেকটা নিশ্চিন্ত বোধ করলেন। নজরুলের একটা বাছাই করা গানের প্রথম লাইনটা গুনগুন করে দেখলেন। কারা রইল কপাট। সকালের মতো অতটা মসৃণ না হলেও গলাটা তার নিজের খারাপ লাগলো না। এবার বেশি শব্দ না করে গলাটা খাঁকড়ে তিনি গানটা আবার ধরলেন। কারা রইল কপাট। এই ধরেই তৎক্ষণাৎ তাকে থেমে যেতে হলো। একটা চরম বিভীষিকাজনক শব্দ তার গলা শুকিয়ে গান বন্ধ করে দিয়েছে। ঘড়িতে অ্যালার্ম বাজছে। তার ব্যাগের মধ্যে রাখা সুইস ঘড়িতে কেমন করে জার্নি অ্যালার্ম বেজে উঠেছে এবং বেজেই চলেছে। বারেন ভৌমিকের হাত পা পেটের মধ্যে সিঁধিয়ে গেছে। তার দেহ কাঠ বন্ধ। তার দৃষ্টি একেবারে ঘুমন্ত চয়ের দিকে। চয়ের হাত যেন একটু নড়ল। বারেন প্রমোদ গুনলেন। চয়ের ঘুম ভেঙেছে। চোখের ওপর থেকে হাত সরে এলো। ও গিলাসটা বুঝি? ওটা নামিয়ে রাখুন তো, ভাইব্রেট করছে। বারেন ভৌমিক দেয়ালে লাগানো লোহার আংটাটা থেকে গ্লাসটা বের করতেই শব্দটা থেমে গেল। সেটা টেবিলে রাখার আগে তার ভিতরে জলটুকু খেয়ে গলাটা ভিজিয়ে খানিকটা আরাম পেলেন। তবু গানের অবস্থায় আসতে দেরি আছে। হাজারিবাগ রোডের কিছু আগে চা এলো। পরপর দু পেয়ালা গরম চা খেয়ে এবং চয়ের কাছ থেকে আর কোনো রকম জেরা বা সন্দেহ কোনো লক্ষণ না পেয়ে বারিনের গলা আরও অনেকটা খোলসা হলো। বাইরের বিকেলের পড়ন্ত রোদ আর দূরের টিলার দিকে চেয়ে গাড়ির ছন্দের সঙ্গে ছন্দ মিলিয়ে একটা আধুনিক গানের খানিকটা গুনগুন করে গেয়ে আসন্ন বিপদে শেষ আশঙ্কাটুকু তার মন থেকে কেটে গেল। हम नहीं छोड़ेंगे। গয়াতে তার 9 বছর আগের অভ্যাস অনুযায়ী প্ল্যাটফর্মে নেমে সেলোফেনে মোড়া 2 প্যাকেট চানাচুর কিনে এনে তার একটা বারেন ভৌমিককে দিলেন। বারেন দিব্যি তৃপ্তির সঙ্গে সেটা খেলেন। গাড়ি ছাড়ার মুখে সূর্য ডুবে গেল। ঘরের বাতিগুলো জ্বালিয়ে দিয়ে বললেন, আচ্ছা, আমরা কি লেট রান করছি? আপনার ঘড়িতে কটা বাজে দেখুন তো। এই প্রথম বারেন ভৌমিকের খেয়াল হলো যে চয়ের হাতে ঘড়ি নেই। ব্যাপারটা অনুধাবন করে তিনি বিস্মিত হলেন এবং হয়তো বিস্ময়ের খানিকটা তার চাউনিতে প্রকাশ পেল। পর মুহূর্তেই খেয়াল হলো চয়ের প্রশ্নের জবাব দেওয়া হয়নি। নিজের ঘড়ির দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে বললেন, 7:35। আচ্ছা, তাহলে তো মোটামুটি টাইমেই যাচ্ছি। হ্যাঁ, আসলে আমার ঘড়িটা আজ সকালেই HMT দিব্যি টাইম দিচ্ছিল। বিছানার চাদর ধরে এমন একটা টান দিয়েছে যে ঘড়ি একেবারে। বারেন চুপ, তথস্থ। ঘড়ি প্রসঙ্গ তার কাছে 16 আনা অপ্রীতিকর। আপনার কি ঘড়ি? HMT। ভালো সার্ভিস দিচ্ছে? আসলে জানেন, আমার ঘড়ির লাকটাই খারাপ। বারেন ভৌমিক একটা হাই তুলে নিজেকে নিরুদ্বেগ প্রতিপন্ন করার চেষ্টায় ব্যর্থ হলেন। তার অঙ্গ প্রত্যঙ্গ অসরতার চোয়াল পর্যন্ত পৌঁছে গেছে। মুখ খুলল না। শ্রবণ শক্তির লোপ পেলে তিনি সবচেয়ে খুশি হতেন, কিন্তু তা হবার নয়। চয়ের কথা দিব্যি তার কানে প্রবেশ করছে। একটা সুইস ঘড়ি জানেন, সোনার, ট্রাভেলিং ক্লক। জেনিভা থেকে এনে দিয়েছিল আমার এক বন্ধু।
এক মাসও ব্যবহার করিনি। ট্রেনে যাচ্ছি দিল্লি, তা প্রায় 9 বছর আগেকার কথা। এই যে আমি আপনি ট্রাভেল করছি, এই রকমই একটা কামরায় আমরা দুজন, আমি আর একটি ভদ্রলোক, বাঙালি। কি ডেয়ারিং ভেবে দেখুন তো। হয়তো বাথরুমে গেছি, কি স্টেশনে এসছে, প্ল্যাটফর্মে নেমেছি, আর সেই ফাঁকে ঘড়িটা বেমালুম ঝেঁপে দিল। অথচ দেখে বোঝার জো নেই ফার্স্ট ক্লাসে যাচ্ছে, দিব্যি ভদ্রলোকের মতো চেহারা। খুনটুন যে করে বসেনি এই ভাগ্যি। তারপর থেকে তো আর ট্রেনেই চড়িনি। এবারও প্লেনেই যেতুম, কিন্তু পাইলটের স্ট্রাইকটা দিল ব্যাগরা। বারেন ভৌমিকের গলা শুকনো, ঠোঁটের চারপাশটা অবশ, অথচ তিনি বেশ বুঝতে পারছেন এতগুলো কথার পর কিছু না বললে অস্বাভাবিক হবে, এমনকি সন্দেহজনক হতে পারে। তার মুখ থেকে অবশেষে কয়েকটি কথা বেরোলো। আচ্ছা, আপনি খোঁজ করেননি? আর খোঁজ? এসব কি আর খোঁজ করে ফেরত পাওয়া যায়? তবে লোকটার চেহারা মনে রেখেছিলুম অনেক দিন, এখনও আবছা আবছা মনে পড়ে। মাঝারি রং, গোফ আছে, আপনারই মতো হাইট হবে, তবে রোগা। আর একটিবার যদি তার সঙ্গে সাক্ষাৎ পেতুম তো বাপের নাম ভুলিয়ে দিতুম। এককালে আমি বক্সিং করতুম, জানেন, লাইট হেভি ওয়েট চ্যাম্পিয়ন ছিলুম। সে লোকের 14 পুরুষের ভাগ্যি যে সে দ্বিতীয়বার আমার সামনে পড়েনি। ভদ্রলোকের নামটাও মনে পড়ে গেছে, চক্রবর্তী, পুলক চক্রবর্তী। আশ্চর্য, ওই বক্সিংয়ের কথাটা বলা মাত্রই সিনেমার টাইটেলের মতো যেন চোখের সামনে দেখতে পেলেন বারেন ভৌমিক। গতবারও বক্সিং নিয়ে অনেক কথা বলেছিলেন পুলক চক্রবর্তী, কিন্তু নামটা জেনেই বা কী হবে? ইনি তো আর কোনো অপরাধ করেননি, অপরাধী বারেন নিজে। আর সেই অপরাধের বোঝা দুর্বিষয়ে হয়ে উঠেছে। সব স্বীকার করলে কেমন হয়? ঘড়িটা ফেরত দিলে কেমন হয়? হাতের কাছে ব্যাগটা খুললেই তো... দূর পাগল, এসব কী চিন্তাকে প্রশ্রয় দিচ্ছে বারেন ভৌমিক? নিজেকে চোর বলে পরিচয় দেবে? প্রখ্যাত কণ্ঠশিল্পী তিনি না বলে পরের দ্রব্য নেওয়ার কথা স্বীকার করবেন? তার ফলে তার নাম যখন ধুলোয় লুটোবে তখন আর গানের ডাক আসবে কোথা থেকে? তার ভক্তের দলই বা কী ভাববে, কী বলবে? ইনি নিজে যে সাংবাদিক নন বা সংবাদপত্রের সঙ্গে যুক্ত নন তারই বা কী গ্যারেন্টি আছে? না, স্বীকার করার প্রশ্নই ওঠে না। হয়তো স্বীকার করার প্রয়োজন নেই। পুলক চক্রবর্তী ঘন ঘন চাইছেন তার দিকে। আর 16 ঘন্টা আছে দিল্লি পৌঁছতে। কোনো এক বিভৎস মুহূর্তে ফস করে চিনে ফেলার দীর্ঘ সুযোগ পড়ে আছে সামনে। আরে এই তো সেই লোক। বারেন কল্পনা করলেন তার গোপ খসে পড়ে গেছে, গাল থেকে মাংস ঝরে গেছে, চোখ থেকে চশমা খুলে গেছে। পুলক চক্রবর্তী এক দৃষ্টে চেয়ে রয়েছেন তার 9 বছর আগের চেহারার দিকে। তার ঈষৎ কটা চোখের দৃষ্টি ক্রমশ তীক্ষ্ণ হয়ে আসছে, আর ঠোঁটের কোণে ক্রূর হাসি ফুটে উঠেছে। বাছাধন, পথে এসো এবার। একদিন বাদে পেয়েছি তোমায়। ঘুঘু দেখেছ, ফাঁদ তো দেখনি। 10টা নাগাদ বারেন ভৌমিকের কম্প দিয়ে জ্বর এলো। গার্ডকে বলে তিনি অতিরিক্ত কম্বল চেয়ে নিলেন। তারপর 2টি কম্বল একসঙ্গে পা থেকে নাক অব্দি টেনে শয্যা দিলেন। পুলক চক্রবর্তী কামরার দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিলেন। বাতি নেভাতে গিয়ে বারিনের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, আপনাকে অসুস্থ বলে মনে হচ্ছে, ওষুধ খাবেন? ভালো বড়ি আছে আমার কাছে, 2টো খেয়ে নিন। এসির অভ্যাস নেই বোধ হয়। ভৌমিক বড়ি খেলেন। একমাত্র ভরসা ঘড়িচোর বলে চিনতে পারলেও তাকে অসুস্থ দেখে পুলক চক্রবর্তী কঠিন শাস্তি থেকে বিরত হবেন। একটা ব্যাপার তিনি ইতিমধ্যে স্থির করে ফেলেছেন। পুলক তাকে চিনতে না পারলেও কাল দিল্লি পৌঁছবার আগে কোনো এক সুযোগে সুইস ঘড়িটি তার আসল মালিকের বাক্সে চালান করে দিতে হবে। যদি সম্ভব হয় তো মাঝরাতেই কাজটা সারতে হবে, কিন্তু জ্বরটা না কমলে কম্বলের তলা থেকে বেরোনো সম্ভব হবে না। এখনো মাঝে মাঝে সমস্ত শরীর কেঁপে উঠছে। পুলক তার মাথার কাছে রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে রেখেছেন, তার হাতে খোলা একটা পেপার ব্যাগ বই। কিন্তু তিনি কি সত্যি পড়ছেন, না বইয়ের পাতায় চোখ রেখে অন্য কিছু চিন্তা করছেন? বইটা একভাবে ধরা রয়েছে কেন? পাতা উল্টোচ্ছে না কেন? কতক্ষণ সময় লাগে পাশাপাশি 2টো পাতা পড়তে?
এবার বারিন লক্ষ্য করলেন যে পুলকের দৃষ্টি বইয়ের পাতা থেকে সরে আসছে। তার মাথাটা ধীরে ধীরে পাশের দিকে ঘুরল। দৃষ্টি ঘুরে আসছে বারিনের দিকে। বারিন চোখ বন্ধ করলেন। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। এখনো কি পুলক চেয়ে আছে তার দিকে? খুব সাবধানে চোখের পাতা দুটোকে যৎ সামান্য ফাঁক করে দেখলেন বারিন। আবার তৎক্ষণাৎ বন্ধ করে নিলেন। পুলক একেবারে শটান চেয়ে আছে তার দিকে। বারিন অনুভব করলেন তার বুকের ভিতরে সেই ব্যাঙটা আবার লাফাতে শুরু করেছে। পাজরার হাড়ে আবার ধাক্কা পড়ছে। একটা মৃদু খচ শব্দের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ অবস্থাতেই বারিন বুঝতে পারলেন যে কামরার শেষ বাতিটাও নিভে গেছে। এবার সাহস পেয়ে চোখ খুলে বারিন দেখলেন যে দরজার পর্দার ফাঁক দিয়ে আসা ক্ষীণ আলো কামরার অন্ধকারে জমাট বাঁধতে দেয়নি। সেই আলোয় দেখা গেল পুলক চক্রবর্তী তার ব্যাগের বইটা বারিনের ব্যাগের পাশে রাখলেন। তারপর কম্বলটাকে একেবারে থুতনি অবধি টেনে নিয়ে পাশ ফিরে বারিনের মুখোমুখি হয়ে একটা সশব্দে হাই তুললেন। বারিন ভৌমিক টের পেলেন তার হৃদস্পন্দ ক্রমে স্বাভাবিক হয়ে আসছে। হ্যাঁ, কাল সকালে পুলকের ট্রাভেলিং ক্লক তার নিজের ব্যাগ থেকে পুলকের সুটকেসের জামা কাপড়ের তলায় চালান দিতে হবে। সুটকেসের চাবি লাগানো নেই। একটুক্ষণ আগেই পুলক স্লিপিং স্যুট বার করে পড়েছে। বারিনের কাঁপুনি বন্ধ হয়ে গেছে। বোধহয় ওষুধ কাজ দিয়েছে। কি ওষুধ দিলেন ভদ্রলোক? নামটা তো জিজ্ঞেস করা হয়নি। অসুস্থতার ফলে দিল্লির সঙ্গীত রসিকদের বাহবা থেকে যাতে বঞ্চিত না হন সেই আশায় অত্যন্ত ব্যগ্রভাবে পুলক চক্রবর্তী দেয়া বড়ি গিলেছিলেন তিনি। কিন্তু এখন মনে হচ্ছে না, এসব চিন্তাকে প্রশ্রয় দেবেন না তিনি। গেলাসের ঠুনঠুনিকে অ্যালার্ম ক্লক ভেবে কি অবস্থা হয়েছিল। এসবের জন্য দায়ী তার অপরাধবোধ জর্জরিত অসুস্থ মন। কাল সকালে তিনি এর প্রতিকার ব্যবস্থা করবেন। মন খোলসা না হলে গলা খুলবে না, গান বেরোবে না। চায়ের সরঞ্জামের টুংটাং শব্দে বারিন ভৌমিকের ঘুম ভাঙল। বেয়ারা এসেছে ট্রে নিয়ে চা, রুটি, মাখন, ডিমের অমলেট। এসব তাঁর চলবে কি? জ্বর কি আছে এখনো? না, নেই। শরীর ঝরঝরে হয়ে গেছে। মোক্ষম ওষুধ দিয়েছিলেন পুলক চক্রবর্তী। ভদ্রলোকের প্রতি একটা কৃতজ্ঞতার ভাব জেগে উঠল বারিন ভৌমিকের। কিন্তু তিনি কোথায়? বাথরুমে বোধহয়, নাকি করিডোরে? বেয়ারা চলে যাওয়ার পর বারিন বাইরে বেরোলেন। করিডোর খালি। কতক্ষণ হলো বাথরুমে গেছেন ভদ্রলোক? একটা চান্স নেওয়া যায় কি? বারিন চান্সটা নিলেন বটে, কিন্তু সফল হলেন না। ব্যাগ থেকে ঘড়ি বের করে পুলক চক্রবর্তীর সুটকেস টেনে বার করার জন্য নিচু হতে না হতেই ভদ্রলোক তোয়ালে আর খৌরির সরঞ্জাম হাতে কামরায় ঢুকলেন। বারিন ভৌমিক তার ডান হাতটা মুঠো করে সোজা হয়ে দাঁড়ালেন। কেমন আছেন? অলরাইট? হ্যাঁ, এটা কি চিনতে পারছেন? বারিন তার হাত মুঠো খুলে ঘড়ির সমেত হাতটা পুলকের সামনে ধরলেন। তার মনে একটা এখন আশ্চর্য দৃঢ়তা এসেছে। চুরির ব্যারাম তিনি অনেকদিন আগে কাটিয়ে উঠেছেন, কিন্তু এই যে লুকোচুরি, সেটাও তো চুরি। এই ঢাক ঢাক গুড় কিন্তু কিন্তু করব ভাব, এই তলপেট খালি, গলা শুকনো, কান গরম, বুক ধুকপুক, এটাও তো একটা ব্যারাম। এটাকে কাটিয়ে না উঠলে নিস্তার নেই, স্বস্তি নেই। পুলক চক্রবর্তীর হাতের তোয়ালের এক অংশ তার ডান হাতের তর্জনীর সাহায্যে সবেমাত্র কানের মধ্যে গুঁজেছিলেন। এমন সময় বারিনের হাতে ঘড়িটা দেখে হাত তার কানেই রয়ে গেল। পুলকের দৃষ্টি এখন ঘড়ি থেকে সরে গিয়েছে বারিনের চোখের ওপর। বারিন দেখলেন তার কপালের মাঝখানে নাকের উপর দুটো সমান্তরাল খাঁজ। চোখের সাদা অংশটা স্বাভাবিক নয়। ঠোঁট দুটো ফাঁক হয়ে গিয়ে কিছু বলার জন্য তৈরি হয়ে কিছু বলতে পারছে না। বারিন বললেন, হ্যাঁ, আমিই সেই লোক। 64-এ সেই যে একটা লোক কাটা পড়লো, আপনি দেখতে নামলেন, সেই সুযোগেই ঘড়িটা নিয়ে নিই। পুলক চক্রবর্তী অস্ফুট স্বরে বললেন, থ্যাঙ্কস। এছাড়া আর কিছুই বলতে পারলেন না। তার হারানো ঘড়ি তার নিজের কাছে ফিরে এসছে। হতভম্বভাবে সেটি হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন।
বারিন তার ব্যাগ থেকে দাঁতের মাজন, টুথব্রাশ ও দাড়ি কামানোর সরঞ্জাম বার করে তোয়ালেটার র্যাক থেকে নামিয়ে নিয়ে কামরার দরজা দিয়ে বেরিয়ে গেলেন। বাথরুমে ঢুকে দরজাটা বন্ধ করে নজরুলের কত রাতি পোহায় বিফলে আয় গানের খানিকটা অংশ গেয়ে বুঝলেন তার কণ্ঠের স্বাভাবিক সাবলীলতা ফিরে এসছে। ফিন্যান্সের এনসি ভৌমিককে টেলিফোন পেতে প্রায় 3 মিনিট সময় লাগলো। শেষে একটা পরিচিত গম্ভীর শব্দে হ্যালো কণ্ঠ শোনা গেল। কে নীতিশদা? আমি ভদু। কি রে, তুই এসে গেছিস? আজ যাব তোর গলাবাজি শুনতে। তুইও একটা কেউকেটা হয়ে গেলি শেষে, ভাবা যায় না। যাক, কি খবর বল? হঠাৎ নীতিশদাকে মনে পড়লো যে? পুলক চক্রবর্তী বলে কাউকে চিনতে পারছো? তোমার সঙ্গে নাকি স্কটিশে পড়তো, বক্সিং করতো। কি ঝাড়দার? ঝাড়ুদার? ও যে সব জিনিসপত্র ঝেড়ে দিত, ওর ফাউন্টেন পেন, লাইব্রেরির বই, কমন রুম থেকে টেবিল টেনিসের ব্যাট। আমার প্রথম রমসনটা তো ওই ঝেড়েছিল। অথচ অভাব টভাব নেই, বাপ রিচ ম্যান। ওটা একরকমের ব্যারাম, জানিস তো? ব্যারাম? জানিস না? ক্লেপ্টোম্যানিয়া। টেলিফোনটা নামিয়ে রেখে বারিন ভৌমিক তার খোলা সুটকেসের দিকে দেখলেন। হোটেলে এসে সুটকেস খুলতেই কিছু জিনিসের অভাব তিনি লক্ষ্য করলেন। এক কার্টন 3 কাসলার সিগারেট, একটা জাপানি বাইনোকুলার, 5টা 100 টাকার নোট সমেত একটা মানি ব্যাগ। ক্লেপ্টোমেনিয়া, বাড়ির নামটা জানতেন কিন্তু ভুলে গেছিলেন, আর ভুলবেন না। শুনছিলেন বারেন ভৌমিকের ব্যারাম, গল্প পাঠ ও চ হরফে পুলক চক্রবর্তীর ভূমিকায় সৌপ্তিক দে, বারেন ভৌমিকের ভূমিকায় স্বাগত বাসু, নীতিশ ভৌমিকের ভূমিকায় রোহিত দত্ত, রেলের কন্ডাক্টরের ভূমিকায় কল্যাণ বৈদ্য, সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় সৌপ্তিক দে, পোস্টার ডিজাইনে স্বাগত বাসু। আমরা আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো খুবই শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।